সাল ১৪৯৮। ভারতের কালিকট বন্দরে এসে হাজির হন পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা। আবিষ্কৃত হয় ভারত এবং ইউরোপের মধ্যকার জলপথ। এর পূর্বে কোনো ইউরোপীয় ব্যক্তি জলপথে ভারতে আসেনি। বার্থোলোমিউ ডিয়াজ, ক্রিস্টোফার কলম্বাস, পেড্রো ডি কোভিলিহান, প্রিন্স হেনরি সহ অনেকেই ভারতে আসার চেষ্টা করলেও প্রথম সফল হয়েছিলেন ভাস্কো দা গামা। কিন্তু এর প্রশ্ন হলো, কেন তারা এত মরিয়া হয়ে উঠেছিল ভারতে আসার জন্য? উত্তর: বাণিজ্য। এতক্ষণের আলোচনায় আপনি এতটুকু তো বুঝেই গেছেন যে তৎকালীন বিশ্বে ভারত ছিল একটি হট পয়েন্ট। বাণিজ্য করার জন্য সবাই আসতে চাইতো ভারতে। সবাই কেন বাণিজ্য করার জন্য ভারতে আসতে চাইতো এটি বুঝতে হলে আমাদের বুঝতে হবে তৎকালীন ভারতের অর্থনৈতিক অবস্থা। ১৭০০ সাল পর্যন্ত বিশ্বের মোট জিডিপির প্রায় ২৫% আসতো ভারত থেকে। অর্থাৎ বিশ্বের মোট সম্পদের ১/৪ ভারতেই উৎপাদিত হতো। তুলনার জন্য যদি আমরা ইংল্যান্ডের কথা বলি, তাহলে বিশ্বের মোট জিডিপির মাত্র ২.৯%ই আসতো ইংল্যান্ড থেকে, যেখানে ভারত থেকে আসতো ২৫%। উন্নত কুটির শিল্প, রপ্তানি নির্ভর বাণিজ্য এবং সমৃদ্ধ কৃষি ভারতকে করে তোলে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবং এই আকর্ষণ থেকেই ভারতে আগমন ঘটে ইউরোপীয়দের। পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ডেনমার্ক, ফরাসি এরা সবাই বাণিজ্যের জন্য ভারতে আসলেও শেষমেশ আধিপত্য স্থাপন করতে পেরেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৬০০ সালের ৩১শে ডিসেম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় এবং ১৬০৮ সালে তারা মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে বাণিজ্য করার অনুমতি পায় এবং সুরাট, মাদ্রাজ, বোম্বে এবং কলকাতায় বাণিজ্য কুঠি স্থাপন করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ৪টা কোম্পানির মতোই বাণিজ্য করছিল, কিন্তু ১৭১৭ সালে এমন একটি ঘটনা ঘটে যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আর ৪টা কোম্পানি থেকে একদমই আলাদা করে দেয়। ১৭১৭ সালের দিকে সম্রাট ফররুখ শিয়ার এক অত্যন্ত কষ্টদায়ক ও জটিল ব্যাধিতে ভুগছিলেন। সম্রাটের দরবারের হেকিম ও কবিরাজরা যখন তাকে সুস্থ করতে ব্যর্থ হন, তখন কোম্পানির প্রতিনিধি দলের সাথে থাকা সার্জন উইলিয়াম হ্যামিল্টন সম্রাটের সফল চিকিৎসা করেন। এতে সম্রাট খুশি হয়ে কোম্পানিকে তাদের চাওয়া অনুযায়ী ফরমান মঞ্জুর করেন। এই ফরমান অনুযায়ী কোম্পানি বাংলা, বোম্বে এবং মাদ্রাজে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি পায়। একই সাথে ইংরেজরা নিজেদের মুদ্রা প্রচলনের অধিকার লাভ করে। ভারতীয় শাসকদের অদূরদর্শিতার সুযোগ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে বাণিজ্যিক সম্প্রসারণের পাশাপাশি সাম্রাজ্য স্থাপনের নীল নকশা আঁকতে শুরু করে। এই ফরমানের কারণে ভারতবর্ষের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাংলার নবাব মুর্শিদ কুলি খান এই ফরমান মানতে রাজি ছিলেন না বলে নবাব এবং ইংরেজদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, যে দ্বন্দ্ব চলেছে নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত। সাল ১৭৫৬, বাংলার নবাব এবং সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খানের মৃত্যু হয়। আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না, ছিল ৩টি মেয়ে। সবচেয়ে বড় মেয়ে মেহেরুন্নেসা বা ঘসেটি বেগম, তারপর মাইমুনা এবং সর্বশেষ আমেনা বেগম। এনাদের মধ্যে মেহেরুন্নেসা তথা ঘসেটি বেগমেরও কোনো পুত্র সন্তান ছিল না। মাইমুনার পুত্র ছিল শওকত জং, যে ছিল মদ এবং নারীর প্রতি আসক্ত। অন্যদিকে আমিনার পুত্র সিরাজউদ্দৌলা ছিল চারিত্রিক গুণ সম্পন্ন ব্যক্তি এবং তার নানার সাথে সে অনেক যুদ্ধেও অংশগ্রহণ করেছে, যে কারণে মৃত্যুর পূর্বে নবাব আলীবর্দী খান সিরাজউদ্দৌলাকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান। আর এভাবেই মাত্র 23 বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা বাংলার মসনদে বসেন। কিন্তু সিরাজের দুই খালা তার নবাব হওয়াকে সহজে মেনে নিতে পারেননি। তাই বিশেষ করে তার বড় খালা ঘসেটি বেগম সিরাজের খালাতো ভাই শওকত জংকে মসনদে বসানোর ষড়যন্ত্র শুরু করে। এই সময়ে শওকত জং ছিল পূর্ণিয়ার শাসক। খালা ঘসেটি বেগমের ষড়যন্ত্র বুঝতে পেরে নবাব সিরাজ ঘসেটি বেগমের মতিঝিল প্রাসাদ অবরোধ করেন এবং ধনরত্ন সহ ঘসেটি বেগমকে মনসুরগঞ্জ প্রাসাদে নিয়ে এসে কৌশলে তাকে নজরবন্দী রাখেন। তখন শওকত জং সিরাজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে নবাব তাকে পরাজিত ও নিহত করে পূর্ণিয়ার দখল করে। নবাব ভেবেছিলেন যে তার শত্রু পরাজিত হয়েছে, কিন্তু এখনো তার সবচেয়ে বড় শত্রু অপেক্ষা করছিল, ইংরেজ। ইংরেজদের প্রতি নবাবের আগে থেকেই মনোক্ষুণ্ণতা ছিল। তারপর তারা প্রাসাদ ষড়যন্ত্রে সাহায্য করে, অবৈধ দুর্গ নির্মাণ করে এবং আনুষঙ্গিক আরও কিছু কারণে পলাশির যুদ্ধ সংঘটিত হয়। নবাবের অদূরদর্শিতা, সমরকুশলতার অভাব এবং মির্জাফর ও তার সহযোগীদের বিশ্বাসঘাতকতার কারণে নবাব এই যুদ্ধে পরাজিত হন। নবাবের পরাজয়ের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার সূর্য অস্তিমিত হয়। মসনদে বসানো হয় পুতুল নবাব মির্জাফর আলী খানকে। মির্জাফর ছিল ইংরেজদের হাতের পুতুল। তারা যেভাবে তাকে নাচাতো সে সেভাবেই নাচত। আর এখান থেকেই ইংরেজরা বাংলার শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা শুরু করে। ১৭৬০ সালে মির্জাফর ক্ষমতাচ্যুত হলে মির্জাফরের জামাতা মীর কাসিমকে মসনদে বসানো হয়। মীর কাসেমকে ইংরেজরা ক্ষমতায় বসালেও মীর কাসেম ইংরেজদের হাতের পুতুল হতে রাজি ছিলেন না।
তিনি একজন সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ এবং স্বাধীনচেতা মানুষ ছিলেন। নবাবের স্বাধীনচেতা মনোভাব ও ইংরেজদের বিরোধিতার কারণে 1764 সালে সংঘটিত হয় বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধে নবাবকে সাহায্য করেন অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। ত্রয়ী মিত্র শক্তি মিলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার সত্ত্বেও তারা পরাজিত হন এবং বক্সারের যুদ্ধের পর থেকেই ইংরেজরা ভারতবর্ষের শাসকে পরিণত হতে শুরু করে। 1765 সালে ইংরেজরা সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে এলাহাবাদ সন্ধি স্থাপন করে। এই সন্ধি অনুযায়ী ইংরেজরা বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেওয়ানি হলো রাজস্ব আদায়ের ক্ষমতা, অর্থাৎ এখন থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যা এই 3 অঞ্চলের রাজস্ব আদায় করবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যেহেতু তৎকালীন ভারতের সবথেকে উন্নত এবং সমৃদ্ধ প্রদেশ ছিল বাংলা, তাই বাংলার দেওয়ানি লাভ করা কোম্পানির জন্য ছিল অনেক বড় একটি পাওয়া। এখন যেহেতু তারা দেওয়ানি লাভ করেছে, অর্থাৎ এসব অঞ্চলের অন্যান্য যে কোম্পানি রয়েছে এগুলোর দেওয়ানিও ইংরেজরা আদায় করবে। কিন্তু অন্যান্য কোম্পানি সমূহ দেশীয় সরকারকে রাজস্ব প্রদানে রাজি থাকলেও ইংরেজদের রাজস্ব প্রদানে একদমই সম্মত ছিল না। তাই ব্রিটিশ সৈনিক এবং প্রশাসক রবার্ট ক্লাইভ বুদ্ধি করে কোম্পানি সমূহের রাজস্ব আদায়ের দায়িত্ব দেয় নবাবের ওপরে। রবার্ট ক্লাইভের দেওয়া হিসাব অনুযায়ী দেওয়ানি লাভের ফলে সব খরচ বাদ দেওয়ার পরও কোম্পানির হাতে বাৎসরিক নিট আয় থাকতো 12 কোটি টাকারও উপরে। দেওয়ানি লাভের ফলে কোম্পানি শুল্কহীন অবাধ বাণিজ্য করা শুরু করে। বাণিজ্য করার জন্য তারা ইংল্যান্ড থেকে যে পুঁজি আনতো তার আর প্রয়োজন পড়ে না এবং বাংলা থেকে তারা প্রচুর অর্থ এবং সম্পদ ইংল্যান্ডে পাচার করা শুরু করে। আর অতি অল্প সময়ের মধ্যে বাংলার অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয়ে যায় যে বাংলার বুকে নেমে আসে একটি ভয়াবহ দুর্ভিক্ষ। 1770 সালের এই দুর্ভিক্ষ 76-এর মন্বন্তর নামে পরিচিত, কারণ এটি 1176 বঙ্গাব্দে সংঘটিত হয়েছিল। এই দুর্ভিক্ষের কারণে বাংলার 1 কোটিরও অধিক মানুষের মৃত্যু হয়। তৎকালীন বাংলায় মাত্র 3 কোটি মানুষ ছিল, অর্থাৎ এই দুর্ভিক্ষের কারণে বাংলার 1/3 মানুষেরই মৃত্যু ঘটে। দ্বৈত শাসন ব্যবস্থার নিপীড়ন ও নির্যাতনের বর্ণনা ব্রিটিশ পত্রিকায় প্রকাশিত হলে ব্রিটিশ জনগণ দ্বৈত শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়ায়। জনগণের বিক্ষোভের কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র দেশের শাসনভার গ্রহণ করে এবং ওয়ারেন হেস্টিংসকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে পাঠায়। 1772 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটান এবং এখান থেকেই ইংরেজরা 3টি প্রদেশ থেকে সমগ্র ভারতের শাসকে পরিণত হয়।